নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির প্রান্তিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে প্রান্তিক অনুষ্ঠান, আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে আমরা এমন অনেক মানুষকে নিয়ে আসি যারা শিল্প সাহিত্যের কর্মে নিজেরা নিজেদেরকে মহিমান্বিত করেছেন এবং সমাজকে অনেক নতুন নতুন শিল্প সৃষ্টি করে উপহার দিয়েছেন। আজকের এই অনুষ্ঠানে ঠিক তেমনই আমরা তিনজন বিশিষ্ট ব্যক্তিত্বদের পেয়ে গিয়েছি। আর বিশিষ্ট ব্যক্তিত্ব বলতে গেলেই বলতে হয় কাজী নজরুল ইসলামের একটি কথা দিয়ে, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সেই নারী সৃষ্টিশীলতাকে এক অন্য রূপ দেয়, নারী সমাজকে অন্য এক দিশা দেখায় এবং তার ভাবনা, তার লেখা তারা যখন ব্যক্ত করেন তখন প্রত্যেকটি নারী কোথাও যেন আমাদেরকে এক নতুন উন্মুক্ত আকাশের দিকে নিয়ে যান। ঠিক তেমনই আজ আমরা তিনজন সেই মহান নারী রচয়িতাদের পেয়ে গিয়েছি। এক এক করে তাদের পরিচয় করাবো এবং অবশ্যই তাদের থেকে আমরা শুনে নেব তাদের কিছু শিল্প এবং সৃষ্টিকর্ম সম্পর্কে। আমাদের মধ্যে আজ প্রান্তিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন চন্দ্রানী চৌধুরী, সাথে রয়েছেন তাপসী ঘোষ এবং মৃদুলা দেবনাথ। আপনাদের তিনজনকেই আমি স্বাগত জানাচ্ছি আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে। নমস্কার। প্রথমে আমরা চন্দ্রানিধির কাছে যাই। নমস্কার চন্দ্রানিধি। নমস্কার। এই যে আপনার শিল্প সৃষ্টি, ঠিক কবে থেকে এই সূচনাটা হয়েছিল? আমার বাড়ির পরিবেশে সাংস্কৃতিক চর্চাটা প্রায় ছোটোবেলা থেকেই। আমার ঠাকুরদা অমৃতাক্ষর ছন্দে কবিতা লিখতেন, তবে একদম ছোটোর থেকে কমিক্স পড়া থেকে যখন শুরু হয়েছে পড়াশুনোর চর্চাটা খুব বেশি ছিল। তারপর লেখালেখি স্কুল 8-9-এ ওঠার পর থেকে লেখালেখি মোটামুটি অল্প বিস্তর কবিতা লেখা। তারপরে চলে গেলাম ভ্রমণ লেখায়, নানা জায়গায় ঘুরতে যেতাম, ঘুরে এসে বা যেতে যেতে ট্রেনে বসে হয়তো লিখছি, এরকম লিখেছি। তারপর 2002-তে প্রথম প্রকাশ পেয়েছিল লেখা, মানে ওটা ছিল সংবাদপত্রের পাতায় একটা লেখা বেরিয়েছিল। তাহলে আমরা আজকের যে এই অনুষ্ঠানের সূচনা করব, আমরা সূচনাতে কি শুনবো আজকে আপনি বলুন। আমি মূলত কবিতা লিখি, কবিতাই আমার প্রিয় বিষয়। তাছাড়াও আমার 4টি যে বই বেরিয়েছে তার মধ্যে 2টো কাব্যগ্রন্থ আর একটা ছড়ার বই বেরিয়েছে। আর একটা বই বলাকা প্রকাশনী থেকে আমার প্রকাশিত হয়েছে একটা ইতিহাস নির্ভর বই, চাচল ও গৌড়ের ইতিহাস। বইটা বেরিয়েছে আমার বলাকা প্রকাশনী থেকে। তবে আমি আজকে কবিতাই পড়ব। বাহ, আমরা কবিতায় আজ বেঁধে বেঁধে থাকব। শুরু করি তাহলে। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার। আকাশ ছুঁয়ে যে শব্দ মানুষের হৃদয়ে পৌঁছে যায়, সেই প্রিয় আকাশবাণীর মঞ্চে আমন্ত্রিত হতে পেরে আমি সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ। কবিতা তো শুধু শব্দ নয়, অনুভূতির এক নীরব সেতুবন্ধন। আজ সেই অনুভূতির কিছু মুহূর্ত সবার সাথে ভাগ করে নেব। আমি প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমার একটি কবিতা পাঠ করছি। বাহ, চমৎকার। আসলে গুরুদেব ছাড়া যেন আমাদের জীবন কোথাও থমকে যায়, তিনি সর্বত্র রয়েছেন। মানেই মনে হয় রবি ঠাকুরকে নিয়েই আমরা জড়িয়েই আছি। আমার কবিতা, আমার রবি ঠাকুর। আমার মনের ঘরে যিনি বসে আছেন তিনি আমার প্রাণের মানুষ। দেওয়ালে টাঙানো তার ছবি ঘুরে ফিরে দেখি বারে বারে। অবাক বিস্ময়ে ঘোর লাগা চোখে চেয়ে থাকি দিব্যকান্তি মানুষটির দিকে। তার সৃষ্টি সম্ভার থেকে এক আজলা নিয়েই পুজো করি তাকে। আমার হৃদয়ের অন্তঃস্থলের প্রগাঢ় অনুভূতি গেয়ে ওঠে তার গান, এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজো। আবার তাকে আশ্রয় করেই অক্ষরের মেলবন্ধনে শব্দের পর শব্দ সাজিয়ে
তার চরণে নিবেদন করি। তিনি আমার বড় প্রিয়জন, তাকে ছুঁয়েই আমার এই পথ চলা। তিনি যে আমার আত্মার আত্মীয়, আমার প্রাণের মানুষ রবি ঠাকুর। বাহ, আসলে এই কবিতার মাধ্যমে আবারও ধরা পড়ল যে আমাদের সকলের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর সকলের মতো। আমরা প্রত্যেকেই নিজেদের মতো করে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা পাই নিজেদের মধ্যে, এবং নিজেদের যে উপলব্ধি রয়েছে তার মধ্যে দিয়ে মিশিয়ে নিই গুরুদেবকে। কবিতার পর না হয় আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে একটু ভিন্ন মাত্রায় আমরা পৌঁছব এবং শুনে নেব আরও কিছু সৃজনশীল কর্ম। তার মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি তাপসীদিকে, তাপসী ঘোষ। নমস্কার। নমস্কার তাপসীদি, যেটা আমরা জানি আপনার সম্পর্কে যে আপনি লিটল ম্যাগাজিনের সাথে যুক্ত, লেখালেখি, প্রকাশনা সব কিছুর সাথে আপনি যুক্ত। আজ আকাশবাণী স্টুডিওতে আমাদের শ্রোতা বন্ধুদের ঠিক কী শুনিয়ে আপনি আমাদেরকে সকলকে ঋদ্ধ এবং সমৃদ্ধ করবেন? প্রথমেই আমি আকাশবাণীকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য। তো আমি আমার ছোট্ট একটা অনুগল্প নিয়ে শুরু করছি। নিত্যদিন আমরা যেসব মানুষের সাথে মেলামেশা করি, তাদের মুখের মিষ্টি ভাষায় আমরা আকৃষ্ট হই, কিন্তু সেই মিষ্টি ভাষার পেছনে যে তার চারিত্রিক গুণাবলী কী ধরনের হতে পারে সে নিয়েই আমার একটা ছোট অনুগল্প। তো আমি পাঠ করছি। গল্পটির নাম লজ্জাহীন। রেহানার সূত্র ধরেই পাপড়ির সাথে মিমির আলাপ পরিচয়, তারপর ফেসবুক ফ্রেন্ড। ভালোই চলছিল পাপড়ি আর মিষ্টির মধ্যে ফোনে আলাপচারিতা। কথায় কথায় উঠে আসে পাপড়ি রেহানার সম্পর্কে 2-4 কথা নিন্দা করলেও মিমিও ওর হ্যাঁতে হ্যাঁ করে। দুজনেই আবার প্রতিজ্ঞা করে কেউ কারো কথা রেহানাকে বলবে না, তাহলেও দুঃখ পাবে। দিন রাত ফোনে মিষ্টি কথা বললেও আসলে পাপড়ির স্বভাব হলো অন্যের থেকে কথা কেনা। মিমি তৃতীয় কারো থেকে জানতে পেরেছে পাপড়ি রেহানাকে সত্যি মিথ্যা অনেক কথা বলে রেহানা আর মিমির মধ্যে বন্ধুত্বের সম্পর্কের ফাটল ধরাতে চেয়েছিল। রেহানা বা পাপড়ি কারোর কাছেই সত্যি মিথ্যা প্রমাণ করার চেষ্টা না করে মিষ্টিভাষী পাপড়ির থেকে দূরত্ব রেখে মিমি চলছে। এইসব মিষ্টিভাষী মানুষের স্বরূপ বুঝতে পেরে আর তর্কে জড়ানো ঠিক নয়, কারণ মিষ্টিভাষী পাপড়িরা তো লজ্জাহীনই হয়। বাহ, খুব সুন্দর একটি অনুগল্প আমরা শুনলাম। তো সেই সূত্র ধরেই আমি তাপসীদিকে প্রশ্ন করব। এই যে আপনার যে অনুগল্প তার মধ্যে আমরা শুনলাম নারী চরিত্র। এই যে নারী চরিত্র যখন আপনি সৃষ্টি করেন আপনার লেখায়, তখন তা কি বাস্তবভিত্তিক হয় নাকি তার সাথে কিছুটা কল্পনা মিশে যায়? বাস্তবে যা দেখি কলমে তাই ধরা পড়ে। বাস্তবের সাথে কল্পনার কিছু মিল ঘটিয়েই গল্পগুলো উঠে আসে, আর সামাজিক চরিত্রগুলোই প্রাধান্য পায়। আর যখন আপনি নারী চরিত্র সৃষ্টি করছেন তখন আপনি কি সম্পূর্ণ রকমভাবে নারী পুরুষের ভেদ ভুলে আপনি একজন সৃষ্টিশীল সাহিত্যিক হিসেবে রচনা করতে পারেন, না কোথাও নিজের যে নারীত্ব আছে তা সেই কবিতায় বা সেই লেখায় ধরা পড়ে যায়? না, আমার আলাদা করে সেরকম নারীত্বের ছাপগুলো ধরা পড়ে না। সৃজনশীলতায় আমি নারীদের নিয়েও যেরকম লিখেছি, পুরুষদের নিয়েও লিখেছি। সামাজিকভাবে নারী পুরুষ উভয়ই একটা জায়গায় ধাক্কা খেয়ে থাকেন। আমি যেহেতু নারী, আমার নারীর কলম কখনই নারীকেই ভালো বলবো, পুরুষকে খারাপ, সেটা কখনো হতে পারে না। উভয়ের মধ্যে ভালো খারাপ গুণ মিলেমিশে থাকে, সেই থেকে চরিত্রগুলো সৃষ্টি হয়। মানে সম্পূর্ণ নিরপেক্ষভাবে চরিত্র নির্ভর। বাহ। এরপর আমরা আবারও ফিরে আসছি কবিতায়। এবার আমরা যাব মৃদুলা দেবনাথের কাছে। নমস্কার মৃদুলাদি। নমস্কার। আজকে এই যে আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে এসেছেন, প্রথমত তো শুনি অভিজ্ঞতাটা কেমন? আমার ভীষণ ভালো লাগছে আজকে এখানে এসে। আমরা আমন্ত্রিত হয়ে এসেছি। আকাশবাণী শিলিগুড়ি আমাদের খুব প্রাণের কাছের একটা প্রতিষ্ঠান, এবং এখানে এসে আমাদের সত্যি ভীষণ ভালো লাগছে। আর আমার ব্যক্তিগতভাবে বলি, শিলিগুড়িতেই আমার জন্ম এবং বেড়ে ওঠা, কিন্তু বর্তমানে আমি বৈবাহিক সূত্রে কলকাতার বাসিন্দা।
তো শিলিগুড়িতে সেই টানটা যে আমার রয়ে গেছে, শেকড়ের টান, সেই টানের সূত্র ধরে আকাশবাণীটা আমার কাছে ভীষণ ভালোবাসার জায়গা। এবং ছোটবেলায় শিশু মহলে আমি অংশগ্রহণ করেছিলাম, তারপর যুব অনুষ্ঠানেতে ছিলাম। তো সেক্ষেত্রে বলতে পারো যে আমার এটা ভীষণ ভালো লাগার একটা, মানে ফিরে দেখার একটা জায়গা মনে হচ্ছে। তো সেই জন্য আকাশবাণীতে আজকে এসে আমার ভীষণ ভালো লাগছে। মানে কোথাও একটা চেনা পরিচিত এবং ভালোবাসার জায়গা। একদম একদম। বাহ, তাহলে মৃদুলাদি, আজকে আমরা এই যে শিল্প সংস্কৃতির যেই অলিন্দ আকাশবাণী, তাতে আমরা আপনার থেকে কি উপহার পেতে চলেছি? আচ্ছা, এই সূত্রে আমি আরেকটু বলি, বলাকা যে আমাদের সংস্থা আমাদের লেখনীকে এগিয়ে দেয়, বলাকা সাহিত্য গ্রুপ একটি, তো সেখানকার সাথে আমরা জড়িত এবং সেইভাবেই আমরা লেখালেখিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আমাদের এই লেখার পেছনে বলাকার অনেকটা হাত রয়েছে এবং বলাকাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ না জানালে বোধহয় অন্যায় হবে এক্ষেত্রে। তো সেই জন্য আমি শুরুতে বলাকাকে একটা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমার লেখা এখানে পড়ার সুযোগ পেয়েছি, যেহেতু 25শে বৈশাখ আমরা পেরিয়ে এসেছি কিছুদিন আগেই। তো আমার রবি ঠাকুরকে একটু শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজকের আমার প্রথম নিবেদন। কবিতাটির নাম আমার রবীন্দ্রনাথ। মারের সাগর পাড়ি দেবার দীক্ষা তোমার কাছে, আঁধার রাতে আপন আলো জ্বালিয়ে বুকের মাঝে, জীবন পথে চলতে তোমায় ধ্রুব তারা সম, রেখেছি যত্নে পরমানন্দে জীবন আকাশে মম। ছিন্ন করি দুহাতে যত অহমিকা আবরণ, ধুলায় মিশুক আত্মগরিমা জমা যত অনুক্ষণ। পূজার ছলে দেবতারে যদি ভুলে থাকি প্রতিপলে, বৃথা সেই পূজা বৃথা আয়োজন তুমিই দিয়েছ বলে। মন মন্দিরে লুকানো রয়েছে যে আনন্দ নিকেতন, তোমারই দৃষ্টিতে অনন্য সৃষ্টিতে খুঁজে ফেরে মোর মন। আনন্দ বেদনা পাওয়া না পাওয়া সবেতে খুঁজি তোমায়, কবে থেকে যেন মনে পড়ে না আজও যাপনটা তুমিময়। রুদ্রতেজে প্রখর বেলায় বর্ষামুখর দিনের খেলায়, শরতাকাশের মেঘের মাঝে দক্ষিণা বায়ুর রঙিন সাজে, সকল বেলা হেরি তোমা সখা হে জীবননাথ, হৃদ মাঝারে চির আসীন আমার নিজস্ব রবীন্দ্রনাথ। নমস্কার। অসাধারণ, অসাধারণ, ধন্যবাদ। আসলে বৈশাখ মানেই কিন্তু তপ্ততা এবং রুদ্রতা, একদম কিন্তু এই রুদ্র তপ্ত বৈশাখে আমরা কিন্তু আশীর্বাদরূপী গুরুদেবকে পেয়েছিলাম। একদম তাই আপামর বাঙালি এবং আমরা সবাই সেই জন্য হয়তো কৃতার্থ থাকব আজীবন একদমই তাই। রবীন্দ্রনাথকে ধরে। এরপর আমরা আবারও ফিরে আসছি চন্দ্রানিধির কাছে। চন্দ্রানিধির থেকে শুনব আজকে আবার আরও একটি কবিতা। আমি এবার পড়ছি কবিতা আরণ্যক। আসলে আমরা ডুয়ার্সের মানুষ, ডুয়ার্সকে বাদ দিয়ে আমাদের জীবন নিরর্থক, সেই জন্য অরণ্যের উপরে আমার এই কবিতা আরণ্যক। অরণ্যে এলে হেঁটে চলে যাই আরও গভীরে, সবুজ গাঢ় হলে আমার মনও উচাটন হয়। অরণ্যের হাতছানিতে যেন শুনি শ্যামের বাঁশি, শাল সেগুনের মর্মর ধ্বনি বুকের ভেতর কাঁপন দিয়ে যায়। সোঁদা গন্ধে মন মাতাল হয়। অরণ্যের বুক চিরে যে নদী যায়, আমি তার জলে পা ডুবিয়ে মন ভাসাই অকুলে। আকাশের রং ছায়া ফেলে জলে, জংলি ঝোড়ায় নামলে বুকের গভীরে জাগে প্রাণের আরাম। অচেনা অরণ্যের আশ্চর্য ভুবনে ফিরে পাই চেনা কিশোরী দিন। অরণ্যে এলে খুঁজে পাই এক মায়াবী স্বপ্নের দেশ, নিজের সাথে গোপন কথা বলি। রূপকথা মাখা সবুজের ঘ্রাণ বারে বারে আমাকে জাগায়, আমাকে কাঁদায়, আমাকে হাসায়। অরণ্যে এলে হৃদয়ের গভীরে এভাবেই অচেনা সুখ প্রস্ফুটিত হতে থাকে। বাহ, এই যে প্রকৃতির একটা ছোঁয়া যেটা আমাদের মনের মধ্যে প্রকাশ পায়, সেটি কখনো কখনো কলমে বেরিয়ে আসে। তুমি যেভাবে ডুয়ার্সকে দেখো, কিংবা যেভাবে প্রকৃতি অরণ্য আমাদের উত্তরবঙ্গ সমৃদ্ধ সম্পূর্ণ রকমভাবে সৃষ্টিশীলতার জন্য,
তো এরকম ছাপ কি তোমার আরও লেখায় আসে? আসলে প্রকৃতির উপরেই আমার লেখা বেশি। আচ্ছা। হ্যাঁ, প্রকৃতি নিয়েই আমি মূলত লিখি। আর তাছাড়া সামাজিক বিষয় তো থাকেই। আসলে আমি প্রকৃতিরই কবি। মানে আমাদের উত্তরবঙ্গের পাহাড় হোক, ডুয়ার্স হোক, সব কিছুই তোমার লেখায় সবসময় প্রতিফলিত হয়। হ্যাঁ, এটাও হয়। আবার বাইরে কোথাও ঘুরতে গেছি, সেখানে যেমন সমুদ্রের পাড়ে গেছি, সমুদ্রের ধারে ঘুরতে গেছি, তখনকার সেটা নিয়েও লিখি। প্রকৃতি আমার লেখায় বারে বারে ফিরে ফিরে আসে। আচ্ছা, এবার আমরা তাপসীদির থেকে শুনে নেব আরেকটি অনুগল্প। অনুগল্পটি পাঠ করার আগে আমি মৃদুলাদির কথা সূত্র ধরেই আমি বলছি। আমার পাশে মৃদুলাদি, চন্দ্রানীদি আছে, তাদের কবিতায় মুগ্ধ হয়েছি। আর যেটা বলাকা সাহিত্য থেকে আমি উঠে এসেছি। আমার প্রথম লেখা বেরিয়েছিল বলাকা সাহিত্যে, তো আমি বলাকার কাছে কৃতজ্ঞ। এখান থেকেই আমার জার্নিটা শুরু হয়েছে, প্রকাশিত হয়েছে ওখান থেকে অনুপ্রাণিত হয়েছে আমি বলাকার থেকে। তো যাক, আজকে এখানে একটা ছোট অনুগল্প আবার শোনাচ্ছি। গল্পটির নাম ইচ্ছেগুলো। নন্দিনী দেবী 51বর্তী পরিবারের বউ ছিলেন। উনার শ্বশুরবাড়ির পরিবারে পুরুষদের কথাই কথা, তাদের খেলাপ কেউ হতে পারত না। পরিবারের সব মহিলারা স্বাধীনভাবে চলাফেরা করে, একমাত্র নন্দিনী দেবী বাদে। নন্দিনী দেবীর স্বামী চলে যাওয়ার 1 বছর পরেই নন্দিনী দেবী বান্ধবীদের সাথে পুরী বেড়াতে গেলেন। ফেসবুকে ওনার চুড়িদার পরা ছবি দেখে ছেলেমেয়েরা ফোন করে প্রশ্ন করেছে, বাবা যখন কোনো দিন পছন্দ করেনি, তুমি শাড়ি ছেড়ে চুড়িদার পরো, তাহলে বাবা চলে যাওয়ার পরেই বাবার ইচ্ছেকে অসম্মান করেছো কী করে? নন্দিনী দেবী পাল্টা জবাব দিলেন, যে মানুষটা বেঁচে থাকতে আমার ইচ্ছের মর্যাদা দেয়নি, তার কথায় আমাকে উঠতে বসতে হয়েছে দাসীবাদীদের মতো। তাহলে তার চলে যাওয়ার পর আমার ইচ্ছেগুলো আমি পূরণ করতে দ্বিধা করব কেন? নন্দিনী দেবীর থেকে জবাব পেয়ে ছেলেমেয়েরা বুঝতে পারল তারা বাবার অন্ধ পথ প্রদর্শক হয়ে মায়ের ইচ্ছেগুলোকে আর মেরে ফেলতে পারবে না। আমাদের সাংসারিক নারী চরিত্র, ঘরে যারা থাকেন, তাদেরকে কত নিজের ইচ্ছে দমন করে যেতে হয় ছেলে মেয়ের জন্য, কখনো স্বামীর কাছ থেকে। সেই পটভূমিতেই আমার গল্পটি উঠে এসেছে। বাহ, বেশ সুন্দর একটি গল্প শুনলাম। কোথাও মনে হলো এক নারীর আত্মজাগরণের গল্প। কারণ যখন আমরা বা সমাজের জন্য এই যে সকল নারীরাই, অবশ্যই পুরুষও একই রকমভাবে ভাগিদার, কিন্তু কোথাও নারীকে হয়তো একটু বেশি মানিয়ে নিতে হয়। কিন্তু সেই মানিয়ে নেওয়ার মধ্যে হয়তো আমরা ভুলে যাই নিজেদের ইচ্ছেগুলোকে, প্রাণ খুলে বাঁচাকে। অবশ্যই। আর আমি জিজ্ঞাসা করব যে এই বলাকা প্রকাশনী থেকে আপনাদের সকলেরই লেখা প্রকাশিত হয়? হ্যাঁ। আচ্ছা। আর বলাকা গোষ্ঠীতে আপনারা সবসময় লেখালেখির মধ্যে দিয়েই থাকেন? হ্যাঁ, সময় পেলে বা যখনই যেভাবে সম্ভব হয় আমরা চেষ্টা করি বলাকাতে লেখালেখি করি এই গোষ্ঠীর সদস্যদের। হ্যাঁ। তাপসীদির থেকে শুনে নিলাম আমরা সুন্দর একটি অনুগল্প। এরপর আমরা ফিরছি মৃদুলাদির কাছে। এবার মৃদুলাদি, তোমার পুটুলিতে আর কি কি সামগ্রী রয়েছে, কি কি শিল্প রয়েছে, সৃজনশীলতা রয়েছে, তা একটু আমাদের কাছে মেলে ধরো। ভারী সুন্দর করে বলল অনামিকা। তো আমি এবার একটা অনুগল্প পাঠ করে শোনাচ্ছি। আচ্ছা। গল্পটির নাম স্বপ্নপূরণ। অবশেষে চাঁপার জীবনও রূপকথা হলো। মা বেঁচে থাকতে যখন সোমা দিদিদের ঘরে কাজ করতে যেত, তখন চাপাও ও বাড়িতে উৎসব অনুষ্ঠানে সাথে যেত। সেবার সোমা দিদির জন্মদিনে কত লোক, কত আয়োজন। এক কোণে গুটিসুটি মেরে চাপা সব দেখছিল। তার কিশোরী মন দুধ সাদা লম্বা গাউনে সাজা সোমা দিদিকে দেখে অবাক হয়ে গিয়েছিল। ওদের খিচুড়ি স্কুলে একবার শিক্ষা দিদিমণি রূপকথার গল্প বলেছিল। সেখানে বরফের মতো সাদা সুন্দর যে রাজকন্যার কথা শুনেছিল, সোমা দিদিকে দেখে তার সেই কথাই মনে পড়ে গিয়েছিল। চুপি চুপি নিজের মনের আয়নায় নিজেকে ওই সাজে সাজিয়েছিল চাপা। মা মরার পর বাপটা যখন বুধনের কাছে মেলা টাকা নিয়ে ওর বিয়ে দেয়, কিশোরী চাঁপা
তখনও ওর মনে সেই রূপকথার রাজকন্যা হবার গল্প, স্বপ্ন যত্ন করে রেখেছে। অপুষ্ট অপরিণত শরীরটা যখন প্রবল শারীরিক মানসিক অত্যাচারে বিধ্বস্ত হয়ে শেষ প্রহরে পৌঁছয়, তখন অর্ধচেতনে চাঁপা দেখতে পায় তার মা দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, আর চাঁপা ঠিক রূপকথার সেই রাজকন্যার মতো দুধসাদা গাউনে সেজে ছুটে এসে মায়ের হাত ধরে সামনের উঁচু সিঁড়িগুলো ভেঙে এগোতে থাকে, এগোতেই থাকে। বাহ, কি সুন্দর! এই যে শেষ লাইন দুটো আমরা শুনলাম, সেই শেষ লাইনগুলো রেস ধরে রেখে আমরা না হয় আবারও ফিরি কবিতায়। চন্দ্রানিধি, এবার তোমার সম্ভারে কি রয়েছে সেটি একটু শোনাও। এখন পড়ব আমার কবিতা তোমার বাড়ি যাব। বাহ, নামটা কিন্তু খুব সুন্দর। প্রতি বসন্তে আমি তোমার বাড়ি যাব, পলাশ বনের মাতাল হাওয়ায়, শাল পিয়ালের গহীন বনে ঝরা পাতাদের মন কেমনের গল্প শোনাব। চাঁদনি রাতে ছড়িয়ে দেব জ্যোৎস্না, কোপাই নদীর শান্ত জলে লক্ষ কথার ঢেউয়ের তালে আগল ভাঙা মন ভাসিয়ে দেব। হাওয়ায় ছড়িয়ে থাকবে আবিরের গন্ধ, ফাগুন আগুন বুকে জড়িয়ে মহুয়া আর মাদলে মাতাল হয়ে ভেসে যাব কবিতার সাথে। সোনাঝুরির ছায়ায় বড্ড পিছু টান, অলৌকিক এক আলোর ছটায় মনের খাতার মরমী কথায় জীবন তোমায় ভালোবেসে যাব। বাহ, এই যে এত সুন্দর সুন্দর কবিতাগুলো আজ আমরা শুনছি, গল্প শুনছি, তার সাথে যখন শুনছি আমাদের কানের মধ্যে আসছে তখন যেন আমরা কোথাও দূরে হারিয়ে যাচ্ছি। যখন আমরা আজকে এই চন্দ্রানিধি পাঠ করলেন, সোনাঝুরির কথা বললেন, ঠিক মনটা যেন বাউলের মতো গিয়ে পৌঁছে গেল শান্তিনিকেতনের সেই লাল মাটির দেশে। যাক, মন ছুটে গেলে হবে না, অবশ্যই তাকে ফিরিয়ে আনতে হবে আবারও এই স্টুডিওতে, এবং মেতে থাকতে হবে সৃজনশীলতায়। সৃজনশীলতার যে সমাহারে আমরা রয়েছি, কবিতায়, গল্পে, অনুগল্পে, তার মধ্যে আমরা একেবারেই শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। শেষ মুহূর্তে আমি চাইব মৃদুলাদি একটি ছোট্ট কবিতা বলুন। আমি একটা রম্য কবিতা বলার চেষ্টা করছি। কবিতাটির নাম রোষের বলি। শুনুন মশাই, বলছি আমি এই অধমের কথা, শুনলে পরে পাষাণ প্রাণেও লাগবে বড় ব্যথা। ভিড়ের ঠেলায় গলদ ঘর্ম অফিস ফেরত আমি, চায়ের কাপে চুমুক দিতে হোঁচট খেয়ে থামি। জানলা দিয়ে পূর্ণ শশীর অমন রূপটি দেখে কয়েক ছত্র আবেগ ভরে ফেলেছিলেম লিখে। খাতা কলম ছিনিয়ে নিয়ে যেই লিখেছি সবে, চোখ বুলিয়ে গিন্নি বলে আজকে তোমার হবে। চোখ পাকিয়ে জেরা করে কেই পূর্ণ শশী, মাথা চুলকে বলতে গেলাম বৃথাই করো দোষী। জানলা দিয়ে দেখো চেয়ে চাঁদের অমন রূপ, পদ্য লিখতে পারলে গিন্নি তুমিও থাকতে চুপ। হাতখানি নেড়ে বলে গিন্নি বেজায় রোষে, আমায় বুঝি ঠাউরেছে ওই আকাট মুখ্যু শেষে। হাজার হাজার মাইল দূরে চাঁদের যে বাস, তার জন্য পদ্য লেখো, এ কি সর্বনাশ। ভীমরতিটা দেখছি কেমন উঠছে ক্রমশ বেড়ে, চন্দ্রযানে উঠে কোন দিন পালাবে হাতটি নেড়ে। কালই চললেম বাপের বাড়ি, এখানে আর নয়, বৃথাই হেথায় ঘানি টেনে করছি নিজের ক্ষয়। এই রইল খাতা কলম আবেগ করে জড়ো, পেটে একটা গামছা বেঁধে চাঁদের তারিফ করো। সেই থেকে যে পেটের মধ্যে ছুঁচোর হুটোপুটি, সত্যি বলছি চাঁদটাকে যে লাগছে একটা রুটি। বাহ, খুব সুন্দর একটি হাসির কবিতা আমরা শুনলাম, রম্য কবিতা, ভালো লাগলো শুনে। আর এই যে আজকে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে এসে পৌঁছেছি, তাতে আমি বলবো যে আমরা আজকে যে এই প্রান্তিক অনুষ্ঠানে আপনাদের তিনজনকে পেলাম, অর্থাৎ চন্দ্রানিধি, তাপসীদি এবং মৃদুলাদি, আপনাদের তিনজনকে পেয়ে আমরা এটুকু বুঝলাম যে একজন নারীর যখন সন্তান
গর্ভস্থ থাকে, তারপর সে 9 মাস অতিক্রম করে ভূমিষ্ঠ হয়, ঠিক তেমনই প্রত্যেক নারীর মধ্যে অনেক রকম সৃজনশীলতারও জন্ম হয়, যা একদম। ধীরে ধীরে একটি কলমের মধ্যে দিয়ে তা কাগজে আসে এবং ভূমিষ্ঠ হয় সেভাবেও। আর সেইভাবে আমরা পেয়ে যাই সুন্দর সুন্দর কত রকম শিল্পকর্ম। আর যখন সেই শিল্পকর্মগুলো আমরা শুনি এবং আকাশবাণীর শ্রোতারা শোনেন, তখন তারা মুগ্ধ হয়ে যান এবং বারবার করে শুনতে চান। এত সুন্দর সুন্দর নতুন নতুন ভাবাবেগ এবং নতুন নতুন ছন্দ, কথা, যার মধ্যে দিয়ে আমরা কখনো ছুটে যেতে পারি ডুয়ার্সে, তো কখনো চড়ে যেতে পারি সোনাঝুরিতে, শান্তিনিকেতনে, বোলপুরে। আহা, শিল্পের মধ্যে দিয়ে এটি সম্ভব হয়। আজকে একেবারে ঘড়ির কাঁটা বলছে শেষ মুহূর্তে এসে আমরা দাঁড়িয়েছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে আসার জন্য, এবং আমরা আগামী দিনের জন্য প্রার্থনা করব যে আপনারা সুন্দরভাবে থাকুন, লেখায় থাকুন, রচনায় থাকুন, কবিতায় থাকুন, এবং আমাদের সকলকে, আকাশবাণীর শ্রোতাদেরকে ঋদ্ধ সমৃদ্ধ করতে থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে আজ এই প্রান্তিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রানী চৌধুরী, তাপসী ঘোষ এবং মৃদুলা দেবনাথ। এই তিনজনকে পেয়ে আমরা সত্যি ধন্য এবং কৃতার্থ হলাম। আকাশবাণী শিলিগুড়ির প্রান্তিক অনুষ্ঠান আজ এ পর্যন্তই। ফিরে আসবো আমরা অন্য কোনো পর্বে। উপস্থাপনায় আমি অনামিকা দেব। এতক্ষণ শুনলেন প্রান্তিক